না আমি রেকর্ড করে ফেলছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখেন সিভিপি যেটা বলতেছিলাম কস্ট ভলিউম প্রফিট। তো কস্ট বেড়ে গেলে প্রফিট কমে যায়, কস্ট কমে গেলে প্রফিট বেড়ে যায়। আর ভলিউম, ভলিউম বুঝেন তো? ভলিউম মানে সেলস ভলিউম, মানে আপনি যদি বেশি বেশি সেলস করেন তাহলে প্রফিট কি বাড়বে না কমবে? বাড়বে, বাড়বে। আবার ভলিউম কমে গেলে প্রফিট কমবে। কমে যাবে। তার মানে কস্ট এবং ভলিউমের সাথে প্রফিটের একটা সম্পর্ক আছে। এটা হচ্ছে আমাদের সিভিপি রিলেশনশিপ। আর এটা বিশেষ মানে ভালোভাবে অ্যানালাইসিস করা যায় ব্রেক ইভেন পয়েন্ট দিয়ে। ব্রেক ইভেন পয়েন্ট ভালো করে খেয়াল করেন, ব্রেক ইভেন পয়েন্ট। The break even point is a point or stage of production or level of activity where total revenue is equal to total cost. Total revenue means total income. যেখানে যেখানে ইনকাম এবং এক্সপেন্স সমান হবে, যেখানে ইনকাম এবং এক্সপেন্স সমান হবে সেটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট যেখানে ইনকাম এবং এক্সপেন্স সমান হবে, অর্থাৎ প্রফিট হবে জিরো। প্রফিট হবে জিরো, খেয়াল করেন। যেখানে আমাদের ইনকামের আরেকটা নাম হচ্ছে রেভিনিউ, রেভিনিউ সমান কস্ট। আর রেভিনিউ সমান যদি কস্ট হয় তাহলে আমাদের প্রফিট কি হবে? আমরা জানি রেভিনিউ মাইনাস কস্ট সমান হচ্ছে প্রফিট। আর রেভিনিউ আর কস্ট যদি সমান হয়, এটা যদি 10 টাকা হয় এটা 10 টাকা, তাহলে প্রফিট কি হবে? প্রফিট হবে জিরো, তাই না? 10 মাইনাস 10 সমান কত? জিরো। বুঝতে পারতেছেন? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। তো ব্রেক ইভেন পয়েন্ট আমাদের জানাটা খুব জরুরি। কেন জরুরি? কারণ আমি যদি না জানি আমার ব্রেক ইভেন কত, সেক্ষেত্রে আমি কতটুকু প্রোডাকশন করবো আমি কিন্তু জানি না। আমি যদি জানি যে আমার 100টা প্রোডাক্ট সেল করলে আমার জিরো প্রফিট হয়, তাহলে আমাকে অবশ্যই 100টার বেশি সেল করতে হবে। এখন আমি যদি জিনিসটা না জানি, তাহলে আমি যদি 80টা সেল করি তখন মনে হবে আমার মনে হয় অনেক টাকা প্রফিট হয়ে গেছে। 80টা সেল করে আমি ভাবতেছি আমার প্রফিট হয়ে গেছে, আসলে 100টা সেল করে প্রফিট হচ্ছে না। এই জিনিস আমার জানা দরকার, এই জিনিসটা আমার জানা দরকার। এখন আপনার কততে এ প্লাস, কততে এ গ্রেড, কততে আপনার সি গ্রেড, এগুলো আপনি যদি না জানেন তাহলে আপনার টার্গেটটা কিভাবে ধরবেন? যে আপনার দরকার এ প্লাস দরকার, এখন যদি আপনার এ প্লাস দরকার হয় তাহলে কত পেতে হবে? 80 পেতে হবে। এখন আপনি যদি জিনিসটা না জানেন তাহলে তাহলে কিন্তু হবে না। মানে আপনাকে চেষ্টা করে, আপনার মনে করেন যে জিরো মানে 40 নিচে পাইলে আপনার এফ গ্রেড, 39 পাইলেও গ্রেড এফ আসবে, তাই না? এখন আপনার মনে করেন যদি ইসের কোন একটা কোর্সে যদি 100-র মধ্যে 99 পান, আর একটা কোর্সে যদি আপনি মনে করেন যে 39 পান, কি লাভ হবে? ডিগ্রি কিন্তু অ্যাওয়ার্ড হবে না, তাই না? কারণ আপনার 100-র মধ্যে 99 পাওয়াটা জরুরি না, 80 পাইলে হয়ে গেল। হ্যাঁ, তার মানে আমি ডিসকাস করতেছি না যে কেউ 99 পাবেন না বা 100 পাবেন না, পেতে পারেন। কিন্তু ওই যে লোড কমে গেল, একটার মধ্যে 39 আর একটা আপনার 100, লাভ নাই। মানে এরকম বোঝাচ্ছে, এরকম যে আপনার কততে ফেল কততে পাস সেই জিনিসটা যদি আপনি না জানেন, সেক্ষেত্রে কিন্তু আপনি মনে করেন যে এর চেয়ে বেশি মার্কস আপনি বুঝতে পারবেন না। তো আপনি জানেন যে 40-র নিচে পাইলে ফেল, তো আপনাকে অবশ্যই অবশ্যই 40-র উপরে পেতে হবে, অবশ্যই অবশ্যই 40-র উপরে। এরপর আমাদের যত উপরে যাওয়া যায় সেটা আমরা চেষ্টা করে দেখবো, এরকম আর কি। যে আমাকে আগে জানতে হবে এখন এই প্রতিষ্ঠানের ব্রেক ইভেন পয়েন্ট কততে হয় সেটা আমাকে জানতে হবে। যে আপনাদের ইসের কতজন স্টুডেন্ট নিলে মেকানিক্যালে ব্রেক ইভেন পয়েন্ট আসে, কতজন স্টুডেন্ট নিলে আপনাদের এটা আসে, সেই জিনিসটা জানতে হয়। যদিও আমাদের গভর্নমেন্ট অর্গানাইজেশন জরুরি না, কিন্তু প্রাইভেট অর্গানাইজেশনের ক্ষেত্রে বা আমাদের যে প্রফিট ওরিয়েন্টেড প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা খুব জরুরি। আচ্ছা, যদি আমি এটাকে আপনাকে গ্রাফিক্যালি দেখাই, দেখেন এটা একটা কার্ভ। এটা সে কি বলে ইকোনমিক্স আপনারা হয়তো পড়ছেন। একটা হচ্ছে আমাদের ওয়াই, একটা হচ্ছে আমাদের এক্স। আচ্ছা, এইখানে এই লাইনে কি বসে মনে আছে? আর এই লাইনে কি বসে? স্যার ওয়াই অ্যাক্সিস হচ্ছে কস্ট বা প্রাইস বসবে, কস্ট বা প্রাইস বসবে, আর এখানে বসবে আমাদের কোয়ান্টিটি। কোয়ান্টিটি। মানে আমাদের এখানে কোয়ান্টিটি, এটার উপর নির্ভরশীল। এটা এটা ইন্ডিপেন্ডেন্ট, এটা ডিপেন্ডেন্ট। আচ্ছা, এখানে সব প্রাইস, মানে এখানে বলা হয় পি, এখানে বলা হয় কিউ, এরকম ইকোনমিক্সে। আচ্ছা, তো যাই হোক, প্রাইস এবং কোয়ান্টিটি মানে এখানে টাকার ফিগার গুলো বসবে, এখানে টাকা ছাড়া যে ইউনিট গুলো আছে সেগুলো বসবে। আচ্ছা, এখন দেখেন আপনি যদি মনে করেন যে আমরা যখন কস্ট ক্লাসিফিকেশন পড়ছিলাম, ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, মনে আছে কিনা আপনাদের জানি না। যে ফিক্সড কস্ট কাকে বলে? যে কস্ট আমাদের কি থাকবে, প্রোডাকশন যাই করি না কেন আমাদের কস্ট চেঞ্জ হবে না। প্রোডাকশন যদি বাড়ায় দেই যে কস্ট থাকবে, কমে গেলেও সেই কস্টই থাকবে। প্রোডাকশন একবারে জিরো হলেও সেই কস্ট থাকবে, দ্যাট ইজ ফিক্সড কস্ট। আপনি একটা কি করছেন,
ফ্যাক্টরি ভাড়া নিছেন, এখন সেখানে লকডাউনে প্রোডাকশন করতেছেন না, আপনার কিন্তু কারখানা ভাড়া দিতেই হবে, ওই ফ্যাক্টরি ভাড়া দিতেই হবে। প্রোডাকশন একটু বেশি করছেন, ভাড়া বেশি যাবে না। 100টা জায়গায় 102টা করছেন, 110টা করছেন, বেশি যাবে না। 100টা জায়গায় 100 মানে 50টা করে ফেলছেন, ভাড়া কিন্তু কম নিবে না। মানে আমাদের যদি মানবতার খাতির না থাকে সেই ক্ষেত্রে আমাদের লিটারালি কি হবে না, ভাড়াটা চেঞ্জ সেম থাকবে। এটা হচ্ছে আমাদের ফিক্সড কস্ট। আচ্ছা, যেমন আমাদের যদি ধরি এখানে আমাদের যে মনে করেন 10টা কোয়ান্টিটি, এখানে 20টা কোয়ান্টিটি, এখানে 30, এখানে 40, এখানে 50। এখন 10টার জন্য যদি আমাদের ফিক্সড কস্ট মনে করেন এখানে 100 টাকা হয়, এখানে 200, এখানে 300, এখানে 400। এখন 10টার জন্য আমার যদি ফিক্সড কস্ট 100 টাকা হয়, 20টার জন্য কত হবে? স্যার 100ই থাকবে। 100ই থাকবে। 30টার জন্য 100ই থাকবে, 40টার জন্য 100ই থাকবে। মানে আমাদের ফিক্সড কস্টটা এরকম থাকবে, ফিক্সড কস্ট কার্ভ থাকবে এরকম স্ট্রেট লাইন। যদিও প্র্যাকটিক্যালি এরকম হয় না, বা থিওরিটিক্যালি আমাদের এরকম থাকবে। প্র্যাকটিক্যালি তো অনেক কিছু চেঞ্জ হয়, এটা আমাদের থিওরিটিক্যালি আমাদের কি থাকবে, ফিক্সড কস্ট কার্ভটা এরকম থাকবে, মানে কার্ভ যদিও বলি কিন্তু এটা স্ট্রেট লাইন। আচ্ছা, আর ভেরিয়েবল কস্ট কাকে বলে মনে আছে? স্যার প্রোডাকশন বাড়লে যে কস্টটা বাড়বে। বাড়বে, আর প্রোডাকশন কমলে যে কস্টটা কমবে। কমবে। জিরো প্রোডাকশন জিরো কস্ট, মানে যে আপনি যত বেশি প্রোডাকশন করবেন তত বেশি কস্ট বাড়বে। মানে আমাদের তাহলে ভেরিয়েবল কস্ট শুরু হবে কিন্তু 0 থেকে, 100 থেকে না, বা 50 থেকে 200 থেকে না। ভেরিয়েবল কস্ট শুরু হবে 0 থেকে, কারণ কি প্রোডাকশন নাই, কোনো কস্ট নাই, কিন্তু ফিক্সড কস্ট প্রোডাকশন না থাকলে দিতেই হবে। এই জন্য আমাদের একবারে 0 থেকে ফিক্সড কস্ট শুরু হয় না, কোন একটা লাইন থেকে 100, 200, 120 দিতেই হোক না কেন, একটা আমাদের মিনিমাম একটা কস্ট দিতেই হবে। আচ্ছা, তো এরকম আর কি আমাদের তাহলে ভেরিয়েবল কস্ট কোনটা আসবে, এখান থেকে শুরু হবে, এবং এটা যাবে কোন দিকে, উপরের দিকে যাবে। এটা উপরের দিকে যাবে, ভেরিয়েবল কস্টটা উপরের দিকে। কেন? এই 10টার জায়গায় এতটুকু কস্ট, 20টা হলে আরেকটু কস্ট বাড়বে, 30টা হলে আরেকটু বাড়বে, 40টা হলে আরেকটু বাড়বে, 50 হলে আরেকটু বাড়বে, এরকম ভাবে প্রোডাকশন বাড়তে থাকবে, কস্ট বাড়তে থাকবে। বুঝতে পারছেন? জি স্যার। Yes, আচ্ছা, sir. এটা গেল আমাদের কস্টের সম্পর্ক। আচ্ছা, এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। টোটাল কস্ট কাকে বলে? টোটাল কস্ট ফিক্সড কস্ট আর দুটোর যোগফল, ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট দুটোর যোগফল হচ্ছে ভেরিয়েবল টোটাল কস্ট। কিভাবে বের করব? দেখেন, আমাদের যদি মনে করি 10টা ইউনিট তৈরি করতে ফিক্সড কস্ট হয় কত টাকা, 100 টাকা। ভেরিয়েবল কস্ট কত, ধরেন এখানে 40 টাকার মতো আসছে, তাহলে টোটাল কস্ট কত আসবে 10টা তৈরি করতে? 140. 140 কিভাবে পাবো, এখানে তো 100, আর 40 মানে কি একটু পরে। হুম। আর যদি যদি জিরো প্রোডাকশন করি কত হবে তখন, জিরো কস্ট নাকি 100 হবে? 100। 100 হোক, আর মিনিমাম কস্ট দিতে হবে, তার মানে টোটাল কস্ট শুরু হবে এখান থেকে, এবং এখানে এটা শুরু হলো। তারপর 20টার জন্য কতটুকু হবে, 100 তো আছেই, প্লাস এই যে এতটুকু আছে না, এই 80 টাকা ধরেন, এখানে এসে গেল। 180. তার মানে এই কার্ভটাকে জাস্ট ধরে এই যে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে VC0x, VC0x, এটাকে ধরে উপরে বসায় দেন, মানে এখানে জাস্ট যদি বসায় দেন এটার একটা প্যারালাল আর একটা কস্ট হয়ে যাবে, এটা হচ্ছে টোটাল কস্ট। খেয়াল করে দেখেন, দ্যাট ইজ ইউর টোটাল কস্ট কার্ভ। টোটাল কস্ট হচ্ছে কোনটা, ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট, মানে টোটাল কস্ট কার্ভটা ফিক্সড কস্টের উপর জাস্ট বসে আছে, মানে ভেরিয়েবল কস্ট আর যদি ফিক্সড কস্টের উপর বসায় দেন, দুইটা মিলে যা হবে সেটা হচ্ছে টোটাল কস্ট। এই যে এতটুকু অঞ্চল, এই এরিয়াটুকু টোটাল হচ্ছে টোটাল কস্ট, এই যে এখান থেকে শুরু হয়েছে। বুঝতে পারছেন টোটাল কস্টটা? রেসপন্ড করেন। জি স্যার, জি স্যার। আচ্ছা, এবার হচ্ছে টোটাল কস্ট বুঝতে পারলাম। এবার হচ্ছে রেভিনিউ। আমাদের ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে কি, টোটাল রেভিনিউ সমান টোটাল কস্ট, আমাদের এটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। আমাদের এখন টোটাল কস্ট কার্ভ পেয়ে গেছি, এবার লাগবে রেভিনিউ কার্ভ। রেভিনিউ কার্ভ, রেভিনিউ কোনটা, সেলস। যদি আমি একটাও সেলস না করি সেক্ষেত্রে আমার মানে কত টাকা হবে, জিরো। জিরো Zero. রেভিনিউ। তার মানে রেভিনিউ 0 থেকে স্টার্ট হবে, 100 বা 200 থেকে না। আর আমি যদি কি করি রেভিনিউ, আমার যদি সেলস বেড়ে যায় আমার রেভিনিউ বাড়বে, তাই না? এটাও কিন্তু ভেরিয়েবল কস্টের মতোই, মানে এটা আমাদের উপর দিকে যাবে। আচ্ছা, তবে খেয়াল রাখবেন ব্রেক ইভেন পয়েন্টে যেহেতু ইভেন পয়েন্ট এবং আমাদের রেভিনিউর প্রাইসটা আমরা জানি না, যেমন এই যে ভেরিয়েবল কস্ট কার্ভটা দিলাম, আমরা এটাকে এদিক দিয়ে নিচে দিতে পারতাম আর একটু উপরে দিতে পারতাম, কিন্তু ঊর্ধ্বমুখী হচ্ছে, আপওয়ার্ড হচ্ছে, বাট স্লোপটা কতটুকু এটা কিন্তু আমরা বলতে পারতেছি না। এই যে স্লোপটা, এই স্লোপটা কিন্তু আরেকটু স্টিপ হইতে পারে, আরেকটু হরিজন্টালের দিকে হইতে পারে, তাই না? এটা আমরা এক্স্যাক্টলি বলতে পারতেছি না, কিন্তু ফিক্সড কস্ট কার্ভ এরকমই হবে, একবার প্যারালাল টু ও এক্স এক্সিস, এটার মধ্যে প্যারালাল হবে। কিন্তু ভেরিয়েবল কস্ট হচ্ছে উপর দিকে যাবে
বাট কতটুকু উপরে যাবে, এটা কি এইভাবে যাবে না এইভাবে যাবে আমি বলতে পারতেছি না। ইন কেস অফ রেভিনিউ আপনাকে বলতে হবে এটা একবারে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে। কেন? আমাদের কাজ হচ্ছে ব্রেক ইভেন পয়েন্টটা বের করা, মানে টোটালটাকে ইভেন পয়েন্টে ভাগ করে দিতে হবে। 90 ডিগ্রি অ্যাঙ্গেলকে আমি যদি ইভেন্টে ভাগ করে দিই, তো দেখেন আমাদের এদিক দিয়ে যাবে টোটাল রেভিনিউ কার্ভটা। মাথায় রাখবেন যে ব্রেক টোটাল রেভিনিউ কার্ভটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে। আমরা ইভেন্টে ভাগ করেছি, এই পার্টটুকু একটা ইভেন্ট আর একটু ইভেন্ট। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে রেভিনিউ যে ঠিক এক্স্যাক্টলি এরকম ভাবে যাবে না, একটু খাড়া যাবে না একটু নিচের দিকে যাবে, এটা আমরা এক্স্যাক্টলি বলতে পারতেছি না। বাট আমাদের ম্যাথ করার পারপাজে কোনো একটা জিনিস থিওরিটিক্যালি অ্যাজাম্পশন করে নিতে হবে। এখন আমি যদি এটা বেশি নিচ দিয়ে দেই, কষ্ট কার্ভে নিচে দিয়ে দেই, তাহলে এটা ইমপ্র্যাকটিক্যাল হয়ে গেল। কিভাবে ইমপ্র্যাকটিক্যাল, এটা শেষ করে দেখেন। এই যে দেখেন এখানে একটা ইন্টারসেক্টিং পয়েন্ট আসছে, যেই পয়েন্টে আমাদের টোটাল কস্ট এবং টোটাল রেভিনিউ এক জায়গায় টাচ স্পর্শ করছে। এই যে দুইটা লাইন একটা জায়গায় টাচ করছে, এই যে এই পয়েন্ট হচ্ছে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট। এই পয়েন্ট হচ্ছে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট। কারণ কি দেখেন, যদি আমি এখান থেকে চিন্তা করি এই পয়েন্টের নিচে, এই পয়েন্টের নিচে খেয়াল করে দেখবেন এই যে টোটাল রেভিনিউটা নিচে আর কস্টটা উপরে, তাই না? জি স্যার। আর এখানে দেখেন এই পয়েন্টের উপরে গিয়ে কস্টটা নিচে রেভিনিউটা উপরে, তাই তো? রেভিনিউ বেশি হলে কি হয়? প্রফিট। প্রফিট হয়। এই এরিয়াটা হচ্ছে প্রফিট এরিয়া, এটা হচ্ছে আমাদের প্রফিট। আর এই যে এরিয়াগুলো হচ্ছে আমাদের লস, এগুলো হচ্ছে আমাদের লস এরিয়া। প্রফিট এরিয়া, এটা হচ্ছে লস এরিয়া, মানে আমাদের লস হচ্ছে এই জায়গাতে। মানে এটা তো বোঝানো হচ্ছে আপনি আজকে যদি বিজনেস শুরু করেন, আপনাকে ইনিশিয়াল স্টেজে অনেক লস দিতে হবে, মানে লস হবে। আপনার রেভিনিউ হবে, ইনকাম হবে, কিন্তু প্রফিট পকেটে ঢুকবে না ইনিশিয়াল স্টেজে। দেখেন লসটা কিন্তু অনেক বড়, এবং লসের গ্যাপটা আস্তে 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 কমতেছে। এই যে আস্তে আস্তে কমতে কমতে একটা সময় পরে আবার আসবে যেখানে কোনো লস হবে না, নো লস নো প্রফিট। এবং এরপর থেকে আপনার প্রফিট শুরু হয়ে যাবে। এরপর থেকে যদি প্রফিট শুরু হয়ে যায় এবং এই প্রফিটের গ্যাপটা অনেক বড়, এটা কখনো একসাথে হবে না, এটা শুধু গ্যাপ বাড়তে থাকবে বাড়তে থাকবে। ইট উইল বি ওয়াইডেনিং, মানে বাড়তে থাকবে। এটা কোন দিক দিয়ে? যদি সবকিছু স্বাভাবিক থাকে। এখন লকডাউন হয়ে গেলে তো এটা আবার একসাথে মিলিয়ে যেতে পারে, তাই না? বন্ধ হয়ে যেতে পারে। আবার এই যে এখানে কতটুকু সময় ওয়েট করতে হবে এটা আমরা কেউ বলতে পারতেছি না। ইট ডিপেন্ডস অন মানে টাইপ অফ প্রোডাক্টস, টাইপ অফ অর্গানাইজেশন, মানে টাইপ অফ আপনার প্ল্যানিং, সবকিছুর উপর নির্ভর করে যে এই গ্যাপটা কতটুকু হবে এবং কত সময় ধরে হবে লসটা। কিছু কিছু বিজনেস মনে করেন যে দিলেই কয়েকদিনের মধ্যেই আপনার ব্রেক ইভেন এসে পড়ে। আবার কিছু কিছু বিজনেসের প্রোডাক্ট আছে আপনার মনে করেন যে অনেক সময় লাগে। আবার কিছু আছে মনে করেন যে রাতারাতি। তো এরকম অনেক কিছু হইতে পারে। এখন এই গ্যাপটা কতটুকু আমরা জানি না, কিন্তু আমাদেরকে ধৈর্য ধরতে হবে আপ টু ব্রেক ইভেন পয়েন্ট। তারপর এই ধৈর্যের ফসল এরপরে থেকে আপনার প্রফিট আসতে থাকবে। আচ্ছা, তো যাই হোক, এটা হচ্ছে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট। এই পয়েন্ট আমরা কত আসবে? যদি আমরা নিচের দিকে নামি তাহলে আসবে আমাদের ইন কোয়ান্টিটি। এই যে ধরেন 20 আর 30 এর মাঝখানে 25, মানে যে আপনি 25টা বিক্রি করলে ব্রেক ইভেন পয়েন্ট আসবে। আর এখানে যদি আমরা আসি তাহলে টাকায় আসবে, ধরেন 320, 200 তো 220 ধরেন, বা 210 বা 220 এরকম একটা অ্যামাউন্ট আসবে। মানে ইন কেস অফ অ্যামাউন্ট যদি টাকার দিক দিয়ে বলেন, 220 টাকা বিক্রি করলে আপনার ব্রেক ইভেন পয়েন্ট আসবে। আর এদিকে যদি আমি বলি 25 ইউনিট বিক্রি করলে ব্রেক ইভেন পয়েন্ট আসবে। এরকম অনেক একটা জিনিস, মানে এটা একটা কনসেপ্ট। এখন এটা যে টোটালি প্র্যাকটিক্যাল এটা বলবো না, কিছু অনেকগুলো অ্যাজাম্পশনের উপর নির্ভরশীল। যেমন দেখেন ব্রেক ইভেন এটা তো আমরা বললাম খুব সহজে বলে ফেলছি, কিন্তু এর মধ্যে কিন্তু অনেক অ্যাজাম্পশন আছে, মানে ব্রেক ইভেন পয়েন্ট অনেক লিমিটেশন আছে। কি কি লিমিটেশন বা অ্যাজাম্পশন খেয়াল করে দেখেন। আমরা বলছি ফিক্সড কস্ট এইভাবে যাবে হরিজন্টালি, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু এরকম নাও যেতে পারে, কম বেশি হতে পারে। মানে আমরা ধরে নিচ্ছি যে আমরা আরেকটা জিনিস করতেছি এখানে, যে কস্ট হচ্ছে দুই ধরনের, একটা অ্যাজাম্পশন। এই যে দেখেন উপরে না বলেই দেওয়া আছে, এই যে যদি আপনার স্ক্রিনটা খেয়াল করেন, এই যে উপরে দেওয়া আছে যে কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস হেল্পস। তারপর দেখেন নিচেগুলো অ্যাজাম্পশন দেওয়া আছে, অনেকগুলো অ্যাজাম্পশন, 1 2 3 যে অ্যাজাম্পশন লেখা আছে অনেকগুলো। এগুলো সামারি কি দেখেন যে কস্ট হচ্ছে দুই ধরনের, ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট। কিন্তু এছাড়াও আর অনেক কস্ট থাকতে পারে যেগুলো আমরা এখানে আনি নাই। আচ্ছা, বিজনেস যে শুরু করছেন সেক্ষেত্রে অনেক কষ্ট আছে, সেগুলো আমরা এখানে নিয়ে আসি নাই, জাস্ট আমরা রানিং কস্ট গুলো এখানে নিয়ে আসছি, অপারেটিং কস্ট গুলো। আচ্ছা, তারপর আমরা কি ধরে নিচ্ছি যে ফিক্সড কস্ট টোটালি ফিক্সড থাকে আর ভেরিয়েবল কস্ট পার ইউনিটে ফিক্সড থাকে আর টোটালি ভ্যারি করে, এটা আমরা ধরে নিচ্ছি। কিন্তু ভেরিয়েবল কস্ট কিন্তু এরকম স্ট্রেট লাইন না গিয়ে কার বাকারে যেতে পারে, অনেক সময় মার্কেটের দাম কমে বাড়ে। তো সেক্ষেত্রে কিন্তু এরকম সোজা যাবে না, আঁকা বাঁকা বক্ররেখা হয়ে যাবে, কার্ভ হয়ে যাবে।
তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের টোটাল কস্টটা কিন্তু এরকম কার্ভ হয়ে যাবে। রেভিনিউ কস্টটা তো আমাদের রেভিনিউ সেলিং প্রাইস সবসময় যে একই প্রাইসে আমি সেল করবো এরকম তো না, অনেক সময় কাস্টমারকে ডিসকাউন্ট দিতে হয়, আর অনেক সময় ডিমান্ড বেশি থাকলে আমাদের দাম বাড়ায় দিতে হয়, সেইটাও কিন্তু এরকম কার্ভ হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের কোথায় গিয়ে ইন্টারসেক্ট করবে সেটা আমরা জানি না, তো এই জন্য আমরা সহজে বোঝার জন্য আমরা এই কাজটা করছি। আবার দেখেন এখানে প্রোডাক্ট একটা, একাধিক প্রোডাক্ট থাকতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আলাদা ব্রেক ইভেন পয়েন্ট কোথায় যাবে আমরা বলতে পারতাছি না। কারণ যদি একাধিক প্রোডাক্ট থাকে, একাধিক প্রোডাক্টের ব্রেক ইভেন পয়েন্ট দুইটা তো ইকুয়ালি বিক্রি হবে এরকম কোনো কথা নাই, কোনটা কম বিক্রি হয়, কোনটা বেশি বিক্রি হয়, এবং কোনটার কস্ট কিরকম সেই স্ট্রাকচার তো আমরা নাও আইডেন্টিফাই করতে পারি। তো এই জন্য আমাদের কতগুলো অ্যাজাম্পশন এখানে আছে, যে সেলিং প্রাইস এখানে ফিক্সড ধরা হচ্ছে, ভেরিয়েবল কস্ট পার ইউনিটে ফিক্সড, টোটালে ভেরিয়েবল, তার ফিক্সড কস্ট টোটালে ফিক্সড বলে দেওয়া আছে। তারপর আমাদের ধরে নেওয়া হচ্ছে যে একটা প্রতিষ্ঠানের যতগুলো প্রোডাক্ট সবগুলো একইভাবে বিক্রি হচ্ছে, এইগুলো ধরে নিতে হচ্ছে অ্যাজাম্পশন, কিন্তু এগুলো প্র্যাকটিক্যালি নাও থাকতে পারে। আচ্ছা, তো ব্রেক ইভেন পয়েন্টের আমরা কনসেপ্টটা বুঝতে পারলাম, আর ব্রেক ইভেন পয়েন্টের কতগুলো ফর্মুলা। হ্যাঁ স্যার, মেইনটেনেন্স কস্টটা কি ফিক্সড কস্ট না ভেরিয়েবল কস্ট? এটা ডিপেন্ড করে, যেটা আপনার ভেরি করে না ফিক্সড থাকে, যে কোনো কস্টই। এখন মেইনটেনেন্সটা যদি এরকম হয় যে আপনি পার মান্থ দিচ্ছেন, তাহলে কিন্তু এটা ফিক্সড কস্ট। যেমন আপনি চিন্তা করে দেখেন, লেবার ওয়ার্কাররা যে কাজ করে, এখন উনাদেরকে যদি আপনি মনে করেন পিসে দেন, যে যতগুলো, যে আমি হাতে একটা ডাস্টার আছে, তারা যতগুলো ডাস্টার তৈরি করবে তত টাকা দিবেন, এটা কিন্তু ভেরিয়েবল। আর যদি মনে করেন সে ডাস্টার কয়টা করছে দেখার বিষয় না, তার পার ডে বা পার মান্থ বেতন দিবেন এত টাকা, তাহলে কিন্তু সেটা ফিক্সড হয়ে গেল। তার মানে ওয়ার্কারের স্যালারি বা ওয়ার্কারের রেমুনারেশনটা সেটা কিন্তু কি হয়ে যেতে পারে, ফিক্সড হতে পারে, ভেরিয়েবল হতে পারে। এটা কিন্তু আমি বলতে পারতেছি না। এখন মেইনটেনেন্স কস্ট আপনি কিভাবে দিচ্ছেন? মেইনটেনেন্স কস্টটা কি এরকম দিচ্ছেন যে আপনি মনে করেন যে অফিসের মেইনটেনেন্স, তাকে পার মান্থ 10,000 দিয়ে দিলেন, 20,000 দিয়ে দিলেন, এটা যদি এরকম হয় তাহলে সেটা আপনার ফিক্সড। আর যদি এরকম হয় যে না, সে যতদিন ডিউটি করবে ততদিন পাবে, অথবা যত ঘন্টা এখানে আমাদের হবে সেই হিসেবে যাবে, তাহলে সেটা ভেরিয়েবল। এটা ডিপেন্ড করে আসলে, ভেরিয়েবল কস্ট আর ফিক্সড শুধু নেচারের উপর নির্ভরশীল। রেভিনিউ কার্ভটা 45 ডিগ্রিতে কেন আঁকলাম? হ্যাঁ বুঝতে পারি নাই। স্যার, যে রেভিনিউ কার্ভটা, টোটাল রেভিনিউ কার্ভটা, হ্যাঁ এটা যদি 45 এ না আঁকতাম তাহলে স্যার যে ব্রেক ইভেন পয়েন্ট ও আলাদা। আচ্ছা আচ্ছা, মুছিতে ফেললাম। আমি আবার বলি, হ্যাঁ কি সমস্যাটা হইতো, ধরেন টোটাল কস্ট কার্ভ এদিকে, টোটাল রেভিনিউ কার্ভ এদিকে, এটা টোটাল কস্ট কার্ভ। যদি মনে করেন 45 ডিগ্রি অ্যাঙ্গেল না আসতো, এটা যদি মনে করেন 30 ডিগ্রি অ্যাঙ্গেল হইতো, খেয়াল করেন তাহলে কি প্রবলেমটা হইতো, মানে টোটাল কস্টে অলওয়েজ নিচেই থাকতো, এটা মানে এটা কখনোই ব্রেক ইভেন হইতো না। ব্যাপারটা এরকম না, আমার যদি কখনোই ব্রেক ইভেন না। কেন মানে হ্যাঁ, হ্যাঁ। আমরা যদি স্যার আমরা যদি এটাকে হচ্ছে মানে ইন্টারসেক্ট করি কস্ট হ্যাঁ, হ্যাঁ। কার্ভের সাথে রেভিনিউ কার্ভ, তাহলেই তো স্যার হচ্ছে। আপনার ইন্টারসেক্টটা করবেন সেটা আমি চাচ্ছি, কারণ ইন্টারসেক্টটা কোথাও করে দিন আর কি বোঝানোর জন্য। 45 এর জন্য ম্যাথমেটিক্যালি কোনো বিষয় আছে যে এত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, সাধারণত 45 এ থাকে বা 60 তে থাকে? না না, ম্যাথমেটিক্যালি বলতে কোনো না না, ম্যাথমেটিক্যালি ইকুয়ালি ভাগ করে দিচ্ছে আর কি, ব্রেক ইভেন পয়েন্ট আমরা জাস্ট ইকুয়ালি ভাগ করি দুইটা সাইড ঠিক রাখার জন্য, ওই জন্য জাস্ট একটা করতেছি, এমনিতে ওইরকম কোনো স্পেসিফিক কিছু নাই। কারণ আমার সেলিং এর উপর নির্ভরশীল, যেটা আমরা এটা লাইনটা কোন দিকে যাবে। সেলিং প্রাইস যদি এরকম হয় যে মনে করেন 10টার দাম হচ্ছে 200 টাকা, তাহলে 20টার দাম হবে কত, 400 টাকা, এখানে এসে পড়বে, এটা কিন্তু এই অ্যাঙ্গেলে যাওয়া শুরু করবে। আর যদি এরকম হয় 10টার দাম হচ্ছে 5 টাকা, 20টার দাম হচ্ছে 10 টাকা, তাহলে কিন্তু এই অ্যাঙ্গেলে যাবে। স্যার আমার গ্রাফ, তার মানে এটা তো স্যার প্র্যাকটিক্যাল ইসের উপর ডিপেন্ড করতেছে, ডাটার উপর, এটা থিওরিটিক্যাল কিছু না। না স্যার আমার theoretical কিছু না। গ্রাফটা তো আমার স্প্রেডশিটের ডাটা থেকে আসতেছে, তো কি অ্যাঙ্গেল হবে এটা আমি আগে থেকে কিভাবে ডিটারমাইন করব? না না, আগে থেকে তো ডিটারমাইন আমি করতেছি না, আমি বলতেছি আমাদের যে কনসেপ্টটা ব্রেক ইভেন পয়েন্টটা বের করার জন্য কোথাও জায়গাতে একটা ইন্টারসেক্ট করতে হবে। এখন আমি যদি মনে করেন 45 ডিগ্রি না দেই, আমি যদি কোথা থেকে শুরু করবো, আমার শুরু করতে হবে 0 থেকে, বোঝানোর জন্য, ইকুয়ালি দেওয়ার জন্য। আপনি যে 45 ডিগ্রি দিবেন এরকম নট নেসেসারি। এখন আপনার রেভিনিউ কার্ভটা যদি টোটাল কস্ট যদি আপনি মনে করেন আপনি পরীক্ষা হলে জি আঁকতে স্যার, গিয়ে, এটা বুঝতে পেরেছি, মানে প্র্যাকটিক্যালি তো এরকম অনেক ক্ষেত্রেই হয়, অনেক বিজনেসে, যে ব্রেক ইভেন পয়েন্টটাকে ইন্টারসেক্ট করে না গ্রাফটা। ইন্টারসেক্ট না করলে তো ব্রেক ইভেন আসবে না, মানে একটা স্যার সময় কিন্তু পরে আমি যদি অনেক বলি যে একটা কোম্পানি হচ্ছে লসে যাচ্ছে, সেই ক্ষেত্রে তো সে ইন্টারসেক্ট করে উপরে চলে যাবে না। যদি লসই থাকে তাহলে আমি সেই বিজনেসটা কেন করব? আমাকে তো জানতে হবে নেচারটা। আমি যদি জানি যে এটা কখনোই আমার ইন্টারসেক্ট করবে না, যে টোটাল কস্ট এইদিকে, টোটাল রেভিনিউ এইদিকে, এটা কখনো ইন্টারসেক্ট করবে না, আমি তাহলে সেই বিজনেস কেন দিব? তাহলে তো আমাকে আগে থেকে সরে আসতে হবে। যদি এরকম দেখি আমার ডেটা নিয়ে, বিজনেসের পলিসি হচ্ছে কোনটা, একটা ইসের ফার্স্ট পলিসি হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজ করা। রিমেম্বার, বিজনেসের ফার্স্ট কাজ হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজ করা। যদি এটা না পারেন, সেকেন্ড কাজ হচ্ছে লস মিনিমাইজ করা।
number one is to maximize the profit. If you cannot maximize the profit, then you must minimize the loss. মানে লস কমাতে হবে। লস কমানোর জন্য কি করতে হবে? বিজনেস বন্ধ করে দিতে হবে, শাট ডাউন করে দিতে হবে, তাই না? এখন আমি যদি জানি শিওর বা মানে ফর শিওর আমি জানি যে এটা কখনো ইন্টারসেক্ট করবে না, তাহলে কিন্তু আমি এই দিকে যাব না। এখন যদি এরকম হয় যে অনেক পরে গিয়ে ইন্টারসেক্ট করছে কোথাও, তাহলে কিন্তু সেটা ভিন্ন হিসাব যে কোথাও ইন্টারসেক্ট করবে। আবার কোনোটা মনে করেন এমন সেলিং ইসের রেভিনিউ এরকম স্ট্রিপ যাচ্ছে আর কস্ট টাকাটা ওইদিকে, মানে দেখা যায় এখানে ইন্টারসেক্ট করে ফেলছে, অনেক আর্লি ইন্টারসেক্ট করে ফেলতে পারে, আর কতটা অনেক পরে হইতে পারে, কিন্তু করবেই না, তাহলে তো আমাদের এক্সেপশনাল কেস হয়ে গেল। An exception cannot be an example. স্যার এই ব্যাপারটাকে আসলে মানে এইভাবে দেখা যায় ম্যাথমেটিক্যালি, যে আমাদের যদি একটা বিজনেস রান করতে হয় আমাদের তো আলটিমেটলি রেভিনিউ বা প্রফিট দরকার। হ্যাঁ, তো পার ইউনিট প্রোডাকশনের জন্য আমার যে পরিমাণ কস্ট হচ্ছে আমি চেষ্টা করব অবশ্যই তার থেকে বেশি রেভিনিউ পাওয়ার জন্য বা তার থেকে বেশি দামে বিক্রি করার জন্য। So, সেটা সেই জন্য- করবেন, বাট এরকম যদি হয় যে বিজনেস যদি পলিসি থাকে আপনার, মনে করেন যে আমি এখন কাস্টমারকে ই করার জন্য, ওই যে মার্কেটিং কনসেপ্ট যেগুলো এখানে আবার আসবে, মনে করেন যে কাস্টমারকে হাত করার জন্য কস্টের চেয়েও কম দামে দিয়ে দিলাম, আস্তে 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 আপনার কি করব, দাম বাড়াবো। যদি এরকম কোনো পারপাস থাকে সেক্ষেত্রে সেলিং প্রাইস ইনিশিয়ালি বেশি হইতে হবে, নট নেসেসারি কমও জি কিন্তু স্যার। হইতে পারে। জি স্যার, বুঝতে পারছি। আমি আস্তে আস্তে বাড়াই দেবো, এরকম যদি আমার টার্গেট থাকে। আজীবন যে কমই দেবো এরকম টার্গেট থাকে তো বিজনেস করবো না। অনেক সময় এরকম হয় না, মার্কেটে প্রবেশ করতে হয়, মার্কেটে কতগুলো কনসেপ্ট আছে, মনে করেন যে মার্কেট পেনিট্রেশন, মানে আপনার মার্কেটে ঢুকতে হবে। যদি মার্কেটে ঢুকতে চান তাহলে সেখানে আপনার এই ক্ষেত্রে আমাদের মার্কেটের পলিসি হচ্ছে কস্ট ই করা, সেলিং প্রাইস কমানো। আবার মনে করেন যে মার্কেটে অনেক ই আছে আপনার, মার্কেট যে আপনার মার্কেট স্কিমিং, আবার মার্কেট স্কিমিং মানে হচ্ছে মনে করেন যে মার্কেট এখন কেউ নাই, আপনি একা, সেক্ষেত্রে আপনি দাম বাড়া দিতে পারেন। জি স্যার, অনেক বুঝতে পারছি। কিছু কনসেপ্ট আছে মার্কেটিং এর, এটার সাথে রিলেট করে করতে হবে। শুধু আমাদের অ্যাকাউন্টিং দিয়ে যে আমাদের সব প্রোডাক্ট হয়ে যাবে, নট নেসেসারি। আমাদের অ্যাকাউন্টিং এর একটা সাইড যেখানে আমরা দেখলাম যে এখানে এসে এই কাজটা করা যায়, ব্রেক ইভেনটা জানতে হয়, এটা অন্যতম একটা হাতিয়ার। আমি যদি না জানতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের বিজনেসটা আমি কতটুকু করবো আমি বুঝতে পারবো না। দেখা যাবে আমি একাধিক প্রোডাক্ট আছে, এক প্রোডাক্ট অনেক প্রফিট হয়ে গেছে, আরেক প্রোডাক্ট অনেক লস হয়ে গেছে, বাট দুইটা মিলে ওভারঅল প্রফিট হয়ে গেছে, কিন্তু আমি মনে করতেছি আমার তো প্রফিট হচ্ছেই। তা আমি যেটা লস হচ্ছে সেটা আমি লসে বিক্রি করতেছি, আমি বুঝতেই পারতেছি না যে আমার লস হচ্ছে। কারণ কি, অনেকগুলো প্রোডাক্ট আছে আমার, একটা প্রোডাক্ট লস হচ্ছে তো আমি ট্যালি পাচ্ছি না। আপনি বুঝতে পারতেছেন যে অনেকগুলো প্রোডাক্ট আছে, এই যে আরএফএল এর মনে করেন প্লাস্টিকের তো অভাব নাই। এখন যদি কোনো একটা স্পেসিফিক প্লাস্টিকের প্রোডাক্টের যদি লস হয়ে যায়, তারা যদি এটা না বুঝতে পারে, তারা তো অবশ্যই বুঝতে পারতেছে, যদি না বুঝতে পারে তারা তো সমানে বিক্রি করতে থাকবে, এবং লস হচ্ছে তারা টেরও পাচ্ছে না। অথচ এটা কিন্তু যদি আইডেন্টিফাই করতে পারতো, সেই ওটা যদি বন্ধ করে দিত, তাহলে প্রফিট আরেকটু বাড়তে পারতো, এরকম আর কি। তো এখন এটা আমাদের অনেক সময় বোঝা যায় না। আর যদি একটাই প্রোডাক্ট থাকে, সিঙ্গেল প্রোডাক্ট, সেক্ষেত্রে কিন্তু বোঝাটা খুব সহজ হয়। জি আচ্ছা, স্যার, যাই বুঝতে পারছি। যাই হোক, আমরা একটা ম্যাথ নেই। আর এই যে কিছু ফর্মুলা ছিল, ফর্মুলা গুলো কি আপনাদের মনে আছে না দেখা দিতে হবে? আচ্ছা, ম্যাথ করি তারপর আপনাদের বলি একটা একটা করে। এই বইতে অনেক ম্যাথ আছে, সুন্দর সুন্দর ম্যাথ আছে এই টপিকের উপর। আপনারা বাসায় এই ম্যাথটা দেখবেন, আমি এখানে করাবো না, যেটা আর কি দেখতে বলবো সেটা করে দেওয়া আছে, সলিউশন করে দেওয়া আছে। যে রিভিউ প্রবলেম সিপিপি রিলেশনশিপ, এটা পেজ হচ্ছে 212 যে এখানে 212 পেজে কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনটা 213 পর্যন্ত অনেকখানি চলে গেছে। আর এই যে সলিউশনটা তো রিভিউ প্রবলেম এখানে করে দেওয়া আছে, একবারে 13-14 পর্যন্ত পেজ করে দেওয়া আছে, মানে 212 থেকে 214। এই ম্যাথটা খুব সুন্দর। অনেকগুলো রিকোয়ারমেন্ট, 7টা রিকোয়ারমেন্ট, তারপর আবার 6 এবং 7-এর মধ্যে এবিসি আছে। কিন্তু আপনার কাছে সব পরীক্ষাতে সব আসবে এরকম কোনো কথা নাই, এর চেয়ে কম আসতে পারে। কিন্তু এটা দেখবেন, এটা দেখলে মোটামুটি অনেকগুলো টপিক কনসেপ্ট আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আর তাছাড়া যে চ্যাপ্টার পড়াবো সেই চ্যাপ্টার রিভিউ প্রবলেম গুলো এমনিতেও দেখবেন। স্যার বইয়ের রাইটারের নাম কি গ্যারিসন? গ্যারিসন একজন রাইটার, আরো দুজন আছে,
তবে গ্যারিসন বললেই হয় আর কি। নাম হচ্ছে গ্যারিসন নরিন এন্ড ব্রুয়ার। কোথায় গেল? দেখেন এই যে একটা ম্যাথ আছে এখানে, প্রবলেম 5-20 এই ম্যাথটাই করাইছিলাম আর কি। এই জন্য এটা আবার রিপিট করতেছি যাতে আপনাদের আগের ভিডিও দেখলে, বা অবশ্য আগেটা লাগবে না, এটা দেখলে হবে। আচ্ছা, তারপরে একটু যে বেসিক কয়েকটা যে ফর্মুলা আছে আপনাদের একটু লিখে দেবো, একটু শর্টকাটে দেখেন। ব্রেক ইভেন পয়েন্ট এটা বের করা যায় দুইটা ওয়েতে, একটা হচ্ছে ইন ইউনিটস, আর একটা হচ্ছে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা বা অ্যামাউন্ট। ইউনিটস, ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস কিভাবে বের করে? টোটাল ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। খেয়াল করেন, টোটাল ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। আচ্ছা, আর যদি আমাদের টাকায় বের করতে চাই, টোটাল ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। আচ্ছা, তো কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট এটা দ্বারা কি বোঝায়? কন্ট্রিবিউশন মার্জিন এটা হচ্ছে আমাদের সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। এটা হচ্ছে সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। মানে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট যদি হয় তাহলে ইউনিট দ্বারা ভাগ করলে হয়ে যাবে। আর কন্ট্রিবিউশন মার্জিন রেশিও সেটা হচ্ছে কোনটা? আমাদের সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট ডিভাইডেড বাই আবার সেলস। সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট ডিভাইডেড বাই সেলস, এটা হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। এটা হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। আচ্ছা, তো এই জিনিসটা খেয়াল রাখবেন, কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে সেলস থেকে ভেরিয়েবল কস্ট মাইনাস করলে যেটা বের হয়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটসে, এটা হচ্ছে আমাদের টাকায়। আরেকটা জিনিস হচ্ছে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট কোনটা? এটা তো আমাদের তো কখনো টার্গেট না। আমাদের কোনটা? এটা টার্গেট হচ্ছে আমাদের যে আমি এটা আমি জানা আর কি, আমার যে এত টাকা বিক্রি করলে বা এত ইউনিট বিক্রি করলে আমার প্রফিট হবে 0। আর যদি আমি এর চেয়ে বেশি বিক্রি করতে চাই, মানে আমি মনে করেন যে আমি একটা 1 লাখ টাকা প্রফিট চাই, সেক্ষেত্রে আমার কতটুকু বিক্রি করা উচিত? 1 লাখ টাকা প্রফিট চাই, সেক্ষেত্রে আমার কতটুকু বিক্রি করা উচিত সেটাকে বলে টার্গেট প্রফিট। এরকম টার্গেট সেলস দেওয়া থাকবে আপনার, সেক্ষেত্রে আপনি টার্গেট প্রফিট বের করবেন যে আমি কত ইউনিট বিক্রি করলে আমার কত টাকা প্রফিট আসবে। একই রকম চিত্র, সেক্ষেত্রে জাস্ট টোটাল ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। মানে এই ফর্মুলা একই ফর্মুলা, জাস্ট এখানে অতিরিক্ত টার্গেট প্রফিটটুকু আসতেছে, টার্গেট প্রফিট। আবার টার্গেট সেলস মনে করেন আপনি চাচ্ছেন টাকায়, সেক্ষেত্রে এই ফর্মুলা এবং এই ফর্মুলা সেম হবে, সেক্ষেত্রে জাস্ট টোটাল ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইড বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। মানে আপনার যেটা হবে, যদি আপনি মনে করেন যে আমি 1 লাখ টাকা বা 2 লাখ টাকা প্রফিট চাই, সেক্ষেত্রে টোটাল ফিক্সড কস্টের সাথে প্রফিট অ্যাড করে দিবেন, আর কিছুই না। স্যার, হ্যাঁ, কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিটের ফর্মুলাতে স্যার সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট কে ইউনিট দিয়ে ভাগ করতে হবে না স্যার? নালে পার ইউনিট, ইউনিট। হ্যাঁ, যদি আপনার টোটাল দেওয়া থাকে ইউনিট দ্বারা ভাগ করতে হবে। আর যদি এখানে সেলস পার ইউনিট ভেরিয়েবল কস্ট পার ইউনিট থাকে তখন তার ভাগ করার কিছু নাই, ওটা জি যা স্যার। থাকবে আর কি। এটা কোশ্চেনে কেমন থাকে সেটার উপর নির্ভরশীল। যদি এরকম থাকে সেলস পার ইউনিট ভেরিয়েবল কস্ট পার ইউনিট, তাহলে তখন ভাগ করতে হবে না, আর যদি টোটাল দেওয়া থাকে ভাগ করতে হবে আর কি। আচ্ছা, এগুলো সবগুলো ফর্মুলা, আসলে ফর্মুলা না, এটা আপনার ফর্মুলা কি আপনি নিজে বের করতে পারবেন কোত্থেকে ফর্মুলা আসলো, কিছুই না। যদি আমরা ফর্মুলা দেখি, জাস্ট চিন্তা করে দেখেন, ফর্মুলা আসলে এগুলো আপনি নিজে বানাইতে পারবেন, মুখস্থ করার কিছু নাই। যেমন আমরা যদি আপনাকে বলি যে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট সমান কি? প্রফিট, তাই না? তাই তো? জি স্যার। আচ্ছা, টোটাল রেভিনিউ কাকে বলে? টোটাল রেভিনিউ মানে কি? টোটাল ইউনিট ইনটু ইউনিট ইনটু সেলস, তাই না?
পার ইউনিট প্রাইস, মানে সেলস এস যদি আমরা সেলস ধরি পার ইউনিটে ইনটু কি ধরবো, ধরেন এখানে কোয়ান্টিটি, সেলস ধরে কোয়ান্টিটি গুণ দেই, কোয়ান্টিটি মানে এটা হচ্ছে কোয়ান্টিটি কতগুলো বিক্রি করলাম, আর এখানে সেলিং প্রাইস পার ইউনিট, এটা হচ্ছে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট কাকে বলে, টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভেরিয়েবল কস্ট, তাই না, সমান হচ্ছে প্রফিট। দেখেন আমি সাইড করলাম, তারপর দেখেন সেলস ইনটু কোয়ান্টিটি মাইনাস টোটাল ফিক্সড কস্ট। আচ্ছা, আর এখানে কি হচ্ছে আমাদের টোটাল ভেরিয়েবল কস্ট কাকে বলে, ভেরিয়েবল কস্ট হচ্ছে আমাদের কি ফিক্সড কস্ট তো আলাদা করা হয় না, কারণ এটা তো আর পার ইউনিটে গুণ করা হয় না, এটা ফিক্সড কস্ট টোটালি ফিক্সড, কিন্তু ভেরিয়েবল কস্ট কিন্তু কি টোটালে ভেরিয়েবল, পার ইউনিটে ফিক্সড। সেক্ষেত্রে এরকম কোনটা, ধরেন ভেরিয়েবল কস্ট ইনটু কোয়ান্টিটি, তাই না ব্যাপারটা, টোটাল ভেরিয়েবল কস্ট কাকে বলে, ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইনটু ইউনিটস, গুণ করলে কিন্তু টোটাল ভেরিয়েবল কস্ট বের হয়ে যাবে। কিন্তু ফিক্সড কস্ট কিন্তু এভাবে করা যাবে না, যে ফিক্সড কস্ট পার ইউনিট ইনটু ইউনিটস, এটা কিন্তু বলা যাবে না, কারণ ফিক্সড কস্ট টোটালি ফিক্সড, পার ইউনিটে ফিক্সড না। এটা আমরা সব অনেক আগে পড়ে আসছিলাম, আপনারা কি বুঝতে পারতেছেন? কস্টের ওইটা মাইনাস হবে না, হ্যালো, ভেরিয়েবল কস্টের মানে একদম শেষের লাইনে স্যার এই যে প্লাসটার জায়গায় মাইনাস হবে। না আমি এখনো ব্র্যাকেট ক্লোজ করি নাই, এখানে যদি ব্র্যাকেট উঠাই দিই তাহলে তো মাইনাস হবেই। এটা বুঝতেছেন তো, ভেরিয়েবল কস্ট ইনটু কোয়ান্টিটি করতে আসলো, কারণ ভেরিয়েবল কস্ট পার ইউনিটে Yes, ফিক্সড, কিন্তু টোটাল কস্ট কিন্তু ফিক্সড কস্ট কিন্তু পার ইউনিটে ফিক্সড, এটা না, এটা টোটালটা ফিক্সড। আচ্ছা, এবার যদি আমি সাইড এই করে দেখি কি আসে এখানে, এস ইনটু কিউ, আর আমি এটাকে ওই পাশে নিয়ে যাই, আর এটাকে যদি আচ্ছা ব্র্যাকেটে যদি এখানে উঠেই দিতাম তাহলে কি দাঁড়াইতো, এখানে মাইনাস আসতো, তাই তো। আচ্ছা, মাইনাস যদি থাকে এখানে ভি ইনটু কিউ, আর এখানে আমাদের দেখেন কি থাকতেছে এখানে, পি প্লাস টিএফসি। আচ্ছা, এটা ওই পাশে চলে গেল, মাইনাসটা প্লাস হয়ে গেল, তাহলে এখানে আমাদের কমন কি থাকতেছে, এস মাইনাস বি ইনটু কি কিউ সমান ধরেন টিএফসি প্লাস পি, তাই তো। অতএব কিউ সমান কি হচ্ছে দেখেন, টিএফসি প্লাস পি ডিভাইড বাই এস মাইনাস ভি। আচ্ছা, এখন দেখেন আমাদের কি আছে, এটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট, মানে কোয়ান্টিটি, টোটাল ফিক্সড কস্ট ডিভাইডেড বাই এই যে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট, সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। এস তে কি বুঝাইছিলাম, সেলিং প্রাইস পার ইউনিট, ভি তে কি বুঝাইছিলাম, ভেরিয়েবল কস্ট পার ইউনিট, এটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। টোটাল ফিক্সড কস্টকে যদি এটা ভাগ করি তাহলে ব্রেক ইভেন পয়েন্ট পাওয়া যায়। কখন, খেয়াল করে দেখেন এখানে প্লাস পি দেওয়া আছে, পি কি, আমরা জানি ব্রেক ইভেন পয়েন্টে প্রফিট সমান কি জিরো, প্রফিট সমান জিরো, তাহলে জিরো হলে কি হবে, এখানে জিরো হবে, জিরো হবে, এখানে জিরো দিলেও যা না দিলেও তা। আর যদি মনে করেন ব্রেক ইভেন পয়েন্ট না, আমি 1 লাখ টাকা প্রফিট চাই, তাহলে এখানে 1 লাখ দিবেন, এখানে 1 লাখ, এখানে 1 লাখ, এরকম করতে দিতে এখানে আলটিমেটলি 1 লাখ আসবে, ওই যে টার্গেট প্রফিট, টোটাল ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। এই ফর্মুলা থেকে ওই জিনিসগুলো আসছে, মানে ইউ নিড নট মেমোরাইজ, কিন্তু বুঝলি হইল জাস্ট, ওই শর্টকাট আর কি, জাস্ট অনেকে না বুঝে এদের জন্য ফর্মুলা দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এই ম্যাথটা আমরা দেখি, এই ম্যাথটা একটু দেখতে দেখতে আপনাদের আরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখেন কি বলা আছে, কোশ্চেনের পরিমাণ অল্প, রিকোয়ারমেন্ট অনেক বেশি। নর্থউড কোম্পানি ম্যানুফ্যাকচারস বাস্কেটবলস, দ্য কোম্পানি হ্যাজ এ বল দ্যাট সেলস ফর $25। দেখেন কি বললো এখানে, কোম্পানি বাস্কেটবল তৈরি করে এবং এই বলগুলো বিক্রি করে $25। আচ্ছা, আমরা টাকাই বলি, 25 টাকায়। At present, the ball is manufactured in a small plant that relies heavily on direct labor workers. মানে এখন এমন একটা স্মল প্ল্যান্ট তৈরি করা হচ্ছে যেখানে অনেক ডিরেক্ট লেবার লাগে। Thus, variable expenses are high. এতে করে ভেরিয়েবল এক্সপেন্স খুব বেশি হয়ে যায়। কত টাকা, টোটালিং $15 পার বল, প্রতি বলে ভেরিয়েবল কস্ট 15 টাকা, না সরি কি বলছে এখানে, টোটালিং 15 টাকা পার বল, অফ হুইচ 60% ইজ ডিরেক্ট লেবার কস্ট। আচ্ছা, ভেরিয়েবল কস্ট টোটাল হচ্ছে কত, 15 টাকা, যার মধ্যে 60% ডিরেক্ট লেবার কস্ট। খেয়াল করে দেখেন, সেলিং প্রাইস হচ্ছে কত টাকা, 25 টাকা, আর ভেরিয়েবল কস্ট কত হয়, 15 টাকা। বুঝতে পারতেছেন? জি স্যার। আচ্ছা, আর এর মধ্যে 60% হচ্ছে ডিরেক্ট লেবার কস্ট, মানে 9 টাকা ডিরেক্ট লেবার কস্ট, আর বাদ বাকি 6 টাকা হচ্ছে আদার ভেরিয়েবল কস্ট, মানে ম্যানুফ্যাকচারিং ওভারহেড এরকম কিছু। লাস্ট ইয়ার দ্য কোম্পানি সোল্ড 30,000 অফ দিস বলস উইথ দ্য ফলোইং রেজাল্টস। 30,000 বল বিক্রি করছে। দেখেন সেলস কত, 30,000 বলস, একটা বলের দাম 25 টাকা হলে 30,000 বলের দাম কত হয়, 3 × 25 = 75, 7,50,000, ঠিক আছে না ফিগার? জি স্যার।
আচ্ছা, ভেরিয়েবল এক্সপেন্স কত করে? একটার জন্য কত? 15 টাকা। একটা যদি 15 টাকা হয়, 30,000 বিক্রি করছে, 15 ইন্টু 30,000 কত হয়? 3 15 45, মানে 4,50,000। এটা ঠিক আছে। আচ্ছা, কন্ট্রিবিউশন মার্জিন কাকে বলে? সেলস থেকে ভেরিয়েবল কস্ট মাইনাস করলে কন্ট্রিবিউশন মার্জিন পাওয়া যায়। সেলস কত? 7.5 লাখ, আর ভেরিয়েবল কস্ট কত? 4.5 লাখ। তো মাইনাস করলে কত আসবে? 3 লাখ। আর ফিক্সড এক্সপেন্স এদের দেওয়া আছে 2,10,000। তো কন্ট্রিবিউশন মার্জিন থেকে যদি ফিক্সড কস্ট মাইনাস করি আমাদের বের হবে 90,000। এটা কি বের হলো? নেট অপারেটিং ইনকাম। এতটুকু আপনার কোশ্চেন। এবার রিকোয়ারমেন্ট। কম্পিউট নাম্বার এ the CM ratio. CM ratio মানে যে contribution margin ratio and the break even point in balls. And number B, the degree of operating leverage at last year's sales level. আচ্ছা, এটা আমি এখন লেখাই নাই, আগে এই নম্বরটা করি। CM ratio, CM ratio জানি কিভাবে বের করে বলেন তো? CM ratio sales minus variable cost divided by sales। এই যে একটু আগে এখানে লিখছিলাম, জি স্যার। sales minus variable cost divided by sales। sales কত? রিমেম্বার, আপনাদের সবাই জানেন যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, ইন কেস অফ রেশিও আপনি টোটাল দিলে যে ভ্যালু বের হবে, পার ইউনিট দিলে সেম ভ্যালু বের হবে। রেশিওর ক্ষেত্রে আপনি টোটাল দিলে যা বের হবে, পার ইউনিট দিলে তাই বের হবে। রেশিও মানে কি? উপর নিচ, মানে নিউমারেটর আর ডিনোমিনেটর। এখন সেলস যদি আপনি মনে করেন যে আপনি দিবেন কত? 7,50,000 মাইনাস ভেরিয়েবল কস্ট কত? 4,50,000 ডিভাইড বাই সেলস কত? 7,50,000। এটা দিলে যে রেজাল্ট বের হবে, অথবা আপনি এটা দিতে পারেন কত? সেলস হচ্ছে 25 আর ভেরিয়েবল কস্ট হচ্ছে 15 ডিভাইড বাই 25, সেম রেজাল্ট। দেখেন, যে কোনো একটা দিয়ে করেন, সমস্যা নেই। আর আপনি সরাসরি এখানে 3 লাখও দিতে পারবেন, কারণ কন্ট্রিবিউশন মার্জিন রেশিও মানে হচ্ছে সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। তো বলতে পারেন কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইড বাই সেলস, সেটাও বলতে পারবেন। কত আসে দেখেন? 0.4। 0.4 অথবা 40%। আচ্ছা, স্যার কোয়েশ্চেনের এই যে ফিক্সড এক্সপেন্সটা কি মানে দেওয়া হিসাবে ধরে নিয়েছি? হ্যাঁ, এটা দেওয়া আছে, ফিক্সড আচ্ছা, এক্সপেন্স দেওয়া থাকবে কোশ্চেনে। থ্যাংক এটা ইউ আপনার, এটা কোনো মাইনাস টাইনাস করা হয় নাই। আচ্ছা, তারপর দেখেন এন্ড দ্য ব্রেক ইভেন পয়েন্ট ইন বলস। ব্রেক ইভেন পয়েন্ট ইন বলস মানে কি? কোয়ান্টিটি না টাকা? কোয়ান্টিটি স্যার, ইউনিট। কোয়ান্টিটি, ইউনিটস। তো ব্রেক ইভেন পয়েন্ট আমরা যদি বের করতে চাই, ব্রেক ইভেন পয়েন্ট ইন বলস কত আসবে? টোটাল ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সিএম পার ইউনিট। আচ্ছা, টোটাল ফিক্সড কস্ট আমাদের দেওয়া আছে 2,10,000 টাকা। আর সিএম পার ইউনিট কিভাবে পাবো? সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট 25 মাইনাস 15, তাই না? দেখেন, এই জিনিসটা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আপনি কি প্রুফ করতে পারবেন যে 21,000 বল বিক্রি করলে কোনো প্রফিট আসবে না, কোনো রেভিনিউ আসবে না? পরীক্ষা আসবে না, এমনিতে বললাম। স্যার 21,000 কে গুণ করে দিব দাম দিয়ে। এই 21,000 কে স্যার সেলস প্রাইস আর হ্যাঁ, কস্ট প্রাইস দেব। যেমন এখানে সেলস দেওয়া আছে কত? 30,000 না? আপনি যদি সেলস ধরেন 21,000, তাহলে কি দাঁড়াবে দেখেন তো? 21,000 ইন্টু কত? 25, কত আসে একটু চেক করেন। জি স্যার, আর 21,000 ইনটু 15 আর 21,000 2,10,000 ইন্টু 15, দেখেন কত আসে এখানে। 2,10,000। আর এটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। তারপর এখান থেকে ফিক্সড কস্ট মাইনাস করবেন, তখন আসবে নেট অপারেটিং ইনকাম। মানে কোশ্চেনে যেটা দেওয়া আছে, কোশ্চেন দেওয়া আছে 30,000, আমি 30,000 ইন্টু 25 ছিল 7,50,000 ছিল, এখন 21,000 ইন্টু 25 কত আসে? 5,25,000। কত? 5,25,000। 5,25,000। আর এখানে দেখেন 21,000 ইন্টু 15, 3,15,000। 3,15,000। জি স্যার, এটার সাথে ওই যে 2,10,000 যোগ কন্ট্রিবিউশন করলে মার্জিন স্যার কত আসে? 2,10,000 আসে মাইনাস করলে। আর এখানে ফিক্সড কস্ট 2,10,000 মাইনাস হয়ে যাবে। তো আলটিমেটলি কি থাকবে আমাদের? দেখেন প্রফিট 0 স্যার। 0 আসবে। অর্থাৎ 21,000 যদি একটা বেশি বিক্রি করেন, 21,001, তখন কি আসবে? 5,25,000 কত? 25, তাই না? আর এখানে যদি একটা বেশি বিক্রি হয় তাহলে কত আসবে এখানে? যে 3,15,015, তখন এখানে কত আসবে? 10, ডিফারেন্স আসবে 10।
মানে যদি একটা বেশি বিক্রি করেন তাহলে আপনার কি আসবে, প্রফিট আসবে। যদি একটা কম বিক্রি করেন লস হবে লস আসবে। স্যার, লস এটাই ব্রেক ইভেন পয়েন্ট, মানে একটা বেশি বিক্রি করলে প্রফিট, একটা কম বিক্রি করলে লস, আর সই বিক্রি করলে জিরো। এই জন্য আমার ব্রেক ইভেন পয়েন্টটা জানাটা খুব জরুরি, যে কখন আমার ব্রেক ইভেন পয়েন্টটা আসবে, কত সময়, এটা এক্স্যাক্টলি জানাটা খুব কষ্ট। তারপরেও ইন্ডাস্ট্রি প্র্যাকটিস বা বিভিন্ন মাধ্যমে যতটুকু অনুমান করা যায়, এক্স্যাক্টলি তো বলা যায় না। আমরা তো থিওরিটিক্যালি অনেক কিছু পড়ি, যে দেখা যায় দুইটা সরল রেখা একটা জায়গায় স্পর্শ করছে, কিন্তু বাস্তবে দেখা যায় স্পর্শ যে কতগুলো জায়গায় করছে বোঝা যাচ্ছে না, তাই না? কিন্তু করে তো একটা একটা পয়েন্টে, কিন্তু একটা পয়েন্ট বের করা খুব কষ্ট। আচ্ছা, তো যাই হোক, তো আমাদের এই যে যেটা বলতেছিলাম যে ব্রেক ইভেন এর জন্য আমাদের খুব ইম্পর্টেন্ট, যে এর চেয়ে কম বেশি হলে প্রফিট লস হয়ে যেতে পারে। আরেকটা দেখেন এখানে আমাদের, আপনাদের ক্লাস তো নাই এখন, তাই না? তাহলে এটা একটু শেষ করে দিই নাকি? কি বলেন, নাকি আবার ক্লাস আছে নাকি? হ্যালো, ক্লাস নাই স্যার। তাহলে যত তাড়াতাড়ি শেষ করে দিই দেখি, তাহলে এটা যেন আবার আরেকদিন যাওয়া, এটা দিয়ে ডাবল হয়ে যাচ্ছে। তারপর দেখেন বি নম্বরে, দ্য ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ এট লাস্ট ইয়ার সেলস লেভেল। এটা আপনাদের পড়ানো হয় নাই, মানে ফর্মুলা লেখানো হয় নাই। ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, DOL, ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, এটা বের করার সূত্র হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন। স্যার এটা স্যার আবার বলেন তো স্যার, এটা কি? ওই যে কোশ্চেনে লেখা আছে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, DOL, ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ। আচ্ছা, এটার মিনিং হচ্ছে আপনি যদি ফিক্সড কস্ট ব্যবহার করেন, মানে কোনো প্রতিষ্ঠানে যদি ফিক্সড কস্ট থাকে, সেই ক্ষেত্রে প্রফিটটা জাম্প করে, প্রফিটটা জাম্প করে, মানে আপনার একটু স্প্রিং এর মতো, স্প্রিং দেখেন না, এই যে একটা টাচ দিলেই জাম্প করে, ওই যে ছোট ছোট টেনিস বল আছে না, রাবারের বল, একটা ঢিল দিলে কয়েকবার জাম্প করতে থাকে, এরকম যে স্প্রিং এর মতো জাম্প করবে, প্রফিটটা জাম্প করবে। অর্থাৎ জাম্প বলতে আপনার যদি সেলস যদি 10% বেড়ে যায়, দেখা যাবে প্রফিট আরো বেশি বেড়ে গেছে। সেলস যদি 10% কমে যায়, দেখা যাবে প্রফিট আরো বেশি কমে গেছে, জাম্প করে স্প্রিং এর মতো। মানে আপনি মনে করেন আপনার সেলস বেড়ে গেছে 1 লাখ টাকা, তাহলে প্রফিট বেড়ে 10%, তাহলে প্রফিট তো 10% বাড়ার কথা। হ্যাঁ, যদি এরকম ভেরিয়েবল কস্ট থাকে তাহলে 10% বাড়বে। যদি প্রতিষ্ঠানে ফিক্সড কস্ট থাকে, সেই ক্ষেত্রে সেলস 10% বাড়লে প্রফিট আরো বেশি বেড়ে যাবে। কত বেশি বেড়ে যাবে সেটা হচ্ছে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, এটাই আমাদের বের করে দিবে। যেমন দেখেন এখানে কন্ট্রিবিউশন মার্জিন কত বের হয়েছে, আপনার কোশ্চেনে দেওয়া আছে কত, 3 লাখ টাকা, আর নেট অপারেটিং ইনকাম দেওয়া আছে 90,000 টাকা, তাই দেওয়া আছে না? কন্ট্রিবিউশন মার্জিন 3 লাখ আর নেট অপারেটিং ইনকাম 90,000, দেখেন কত আসে। So 3.33 3.33 টাইমস, মানে আপনার যেটা হবে সেলস যা বাড়বে তার চেয়ে এত পার্সেন্ট বেশি বেড়ে যাবে, এত গুণ বেশি বেড়ে যাবে। আপনার সেলস যদি 10% বেড়ে যায়, প্রফিট বেড়ে যাবে এরকম 3.33, অর্থাৎ 33.33% প্রফিট বেড়ে যাবে। সেলস যদি 10% বেড়ে যায়, প্রফিট এত পার্সেন্ট বেড়ে যাবে। এটা একটু চেক করতে পারেন, মানে যদি ডাটা নাই তারপর একটু চেক করতে পারেন যে কিভাবে সত্যি সত্যি হচ্ছে কিনা, নাকি বকাবাকি দেওয়া হচ্ছে। যেমন দেখেন আমাদের কোশ্চেনে কি দেওয়া আছে, সেলস দেওয়া আছে এখানে কত, 7,50,000। আপনি যদি 10% বাড়ায় দেয়, 10%, কি হবে দেখেন তো, $7,50,000, 10% কত আসে, 75,000, তাই তো? একটা জিরো বাদ দেন, 75,000। তো 7,50,000 যোগ 75,000 কত হয়? 8,25,000। মানে 8,25,000 টাকা হচ্ছে আমাদের 10% বেড়ে গেল। আচ্ছা, ভেরিয়েবল কস্ট কত ছিল, 4,50,000। ভেরিয়েবল কস্ট যদি 4,50,000 হয়, এর 10% বেড়ে যাবে না, ভেরিয়েবল কস্ট বাড়বে না নাকি? হ্যাঁ স্যার, পারতেছি। এটা কিন্তু বাড়বে না। শুনেন, সেলস বেড়ে গেছে কিন্তু এরকম স্যার ভেরিয়েবল কস্ট বাড়বে স্যার। সেলস বাড়লে ভেরিয়েবল কস্ট বাড়বে। হ্যাঁ, আবার যিনি বলছেন বাড়বে না উনিও কারেক্ট, আবার যিনি বলছেন বাড়বেন উনিও কারেক্ট। এটা ডিপেন্ড করে আপনি কোন অ্যাঙ্গেল থেকে বলছেন, দুটাই কিন্তু কারেক্ট। যদি এরকম হয় সেলিং প্রাইস বেড়ে গেছে
তাই আমার 10% বেড়ে গেছে এটা। তাহলে ভেরিয়েবল কস্ট নাও বাড়তে পারে, কিন্তু সেলিং এর ভলিউম যদি বেড়ে যায়, আগে বিক্রি হয়েছে 30,000, এখন বিক্রি হয়েছে মনে করেন 30,000 10%, মানে 33,000, সেই ক্ষেত্রে কিন্তু ভেরিয়েবল কস্ট বাড়বেই বাড়বে। আর যদি এরকম স্যার। হয় যে মানে সেলস এর প্রাইসটা বেড়ে গেছে, সেক্ষেত্রে ভেরিয়েবল কস্ট বাড়তেও পারে নাও বাড়তে পারে। আমরা ধরে নিব বাড়ে নাই, যা আছে তাই। কিন্তু এখানে আমরা ধরতেছি কোনটা, যে মার্কেট ঠিক আছে, মার্কেটের প্রাইস ইচ্ছা করে বাড়ায় নাই, আমাদের প্রসার করাইছি, মানুষের জনগণ একটু বেশি বিশ্বাস করছে, মানে যেই কারণে আমাদের কি হয়েছে, প্রোডাক্ট সেলসটার ভলিউম বেড়ে গেছে। কোয়ান্টিটি সোল্ড বেড়ে গেছে স্যার। হ্যাঁ, তাহলে কত হবে, 4,50,000 এর 10% বাড়াই দিলে 45,000, 45 আর 4 লাখ কত, 4,95,000। আচ্ছা, তাহলে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন দেখেন কত হয়, এখানে ছিল 3 লাখ, আর এখানে কত আসবে, 3 লাখ 3,30,000। 3,30,000। আচ্ছা, ফিক্সড কস্ট কত, 2,10,000। এখানে কত হবে, 10% বেড়ে যাবে? না স্যার, ফিক্সড কস্ট সেম থাকবে। এটার নামই ফিক্সড কস্ট, এটা ফিক্স। এটার নামই হচ্ছে ফিক্সড কস্ট, যেটা আমাদের সেম থাকবে। এখানে কত আসলো, 90,000, আর এখানে দেখেন কত আসে, 1,20,000। 1,20,000। এবার পার্সেন্টেজ করে দেখেন কত পার্সেন্ট বাড়লো, 10% বাড়াইছি না, তো 90 এর 10% কত, 9 কত আসে, 9,000। তার মানে 99 হইলেও তো 10% বাড়তো। দেখেন এখানে কত, 1,20,000 আসছে। 1,20,000 যদি বাড়াইতে চান, তাহলে দেখেন কত আসে, 120, 1,20,000 মাইনাস 90,000 কত আসে, 30,000 না? জি স্যার, 30,000 বাই 90,000। 30,000 বাই 90,000 তো কত আসে, 1/3 1/3 33% আছে। 33% আসছে, 33.33% বেড়ে গেছে। অর্থাৎ সেলস 10% বাড়ছে, আমার সেই অনুযায়ী প্রফিটও 10% বাড়ার কথা ছিল, কিন্তু ফিক্সড কস্টের কারণে এটা হয় নাই। যদি ফিক্সড কস্ট না থাকতো, মানে তখন আমাদের ভেরিয়েবল কন্ট্রিবিউশন মার্জিন কিন্তু আমাদের নেট অপারেটিং ইনকাম হইতো, কারণ টোটাল ভেরিয়েবল কস্ট হিসেবে তো সব এখানে, কোনো ফিক্সড কস্ট এই জিনিসটা থাকতোই না, তখন টোটাল কস্ট এটাই হয়ে যেত, মানে এটা যোগ হইতো এখানে, এটা যোগ হইতো এখানে, এবং সেটা ভেরিয়েবল হইতো। সেই ক্ষেত্রে আমাদের এইটাই কন্ট্রিবিউশন মার্জিন, এইটা আমাদের নেট অপারেটিং ইনকাম। সেই ক্ষেত্রে আমাদের সেলস যত পার্সেন্ট বাড়বে, প্রফিট তত পার্সেন্টই বাড়বে। কিন্তু ফিক্সড কস্ট থাকার ফলে আমাদের এটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, যে 3.33 যেটা আসছে, এত গুণ বেড়ে গেছে। আচ্ছা, তারপরে এগুলো 3, 4, 5 আপনারা পারবেন, তারপর আমি একটু জাস্ট বলে দিই, দেখেন খুব বেশি জিনিস নাই, কি দেওয়া আছে, ডিউ টু অ্যান ইনক্রিজ ইন লেবার রেটস the company estimates that variable expense will increase by 3 per ball next year, মানে নেক্সট ইয়ারে 3 টাকা করে ভেরিয়েবল কস্ট বেড়ে যাবে। if this change takes place and the selling price per ball remains constant, selling price যা আছে তাই থাকবে, what will be the new CM ratio and the break even point in balls? নেক্সট ইয়ারে কি হবে আমাদের, মানে সেলিং প্রাইস 25 টাকায় আছে, কিন্তু ভেরিয়েবল কস্ট 3 টাকা বেড়ে গেছে, তাহলে আমাদের নেক্সট ইয়ারে সিএম রেশিও কত হবে? তো সিএম রেশিও আমরা যদি বের করতে চাই, যে 1 নম্বর যেটা করলাম, সিএম রেশিও কিভাবে বের করলাম, সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট ডিভাইড বাই সেলস। এখন সেলস কত, 25 টাকায় আছে, আর ভেরিয়েবল কস্ট 3 টাকা বেড়ে যাবে, তার মিনিং কত হবে, 18 হবে। 18 হবে, আর তো কিছুই না, আর কোনো পার্থক্যই নাই, এই তো শেষ, যেটা হবে অ্যান্সার। এটা বের করে নিয়েন। আর একটা হচ্ছে কি, যে ব্রেক ইভেন পয়েন্ট ইন বলস, সেটা বের করতে পারবেন না, যে ব্রেক ইভেন পয়েন্ট ইন বলস, সেটা কিভাবে, টোটাল ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট, মানে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। টোটাল ফিক্সড কস্ট আবার 2,10,000, এটা কোনো চেঞ্জ হয় নাই, কিন্তু সেলিং প্রাইস 25 আর ভেরিয়েবল কস্ট কত হবে এখানে, 18, তাই না? আর করলাম না, পারবেন এটা। 3 নম্বরটা দেখেন, refer to the data in 2 above. If the expected change in variable expenses takes place, how many balls will have to be sold next year to earn the same net operating income 90,000 as last year? এটা আপনাকে জিজ্ঞেস করছে, এটা টার্গেট প্রফিট, টার্গেট সেলস, যেটা আমরা একটু আগে যে বের করতেছিলাম, সেটা কি দেখেন আমাদের কি বলছে, রেফার টু দ্য ডেটা ইন 2 above। 2 above বলতে যে চেঞ্জ হয়েছে ধরে নিতে হবে, আমাদের যে চেঞ্জ হয়েছে ধরে নিতে হবে। আচ্ছা, এখন বলছে কি আমাদের, হাউ মেনি বলস উইল হ্যাভ টু বি সোল্ড, মানে টার্গেট সেলস কত, টার্গেট সেলস জানেন কিভাবে বের করে, ব্রেক ইভেন পয়েন্টের মতোই, জাস্ট এটা কি হবে, টার্গেট প্রফিটটা যোগ করে দিতে হবে, আর কিছু না। মানে 4 নাম্বার রিকোয়ারমেন্টটা কি, এটা তো 3 নাম্বার ছিল,
সরি 2 নম্বর ছিল। 3 নম্বর রিকোয়ারমেন্টে কি হবে? ব্রেক ইভেন পয়েন্টের জায়গায় লিখবেন টার্গেট সেলস। টার্গেট সেলস ইন বলস, হাউ মেনি বলস আপনাকে সেল করতে হবে, কতগুলো বেল সেল করতে হবে, এই ফর্মুলাই টোটাল ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট, আর নিচে সেলস ডিভাইড বাই ভেরিয়েবল কস্ট। অর্থাৎ এখানে 2,10,000 প্লাস 90,000, আর এখানে 25 মাইনাস 18 যেটা হয় আর কি। 25 মাইনাস 18 দিব, 25 মাইনাস 15 লিখবো না, কারণ 2 নম্বরটা ফলো করতে বলছে। যদি জাস্ট পরীক্ষা বলতো রেফার টু দ্য অরিজিনাল ডাটা, তাহলে এখানে আমি 25 মাইনাস 15 লিখতাম। ঠিক আছে তো? স্যার Yes, sir. আজান দিয়ে দিছে তো স্যার, ক্লাস কি আরো করাবেন? আরো করাবো না, আপনাদের এই যে just এটা বোঝানোর জন্য, বাকিগুলো আশা করি আপনারা পারবেন। তারপর না পারলে বলেন। এখন কি তাহলে ক্লাস টেস্টটা কি হলো? স্যার আগে ক্লাস রেকর্ডিং গুলোই তো পাইনি, দেখতে তো পারলাম। রেকর্ডিং গুলা পাইলে একটু স্যার সুবিধা হইতো আর কি স্যার। মানে নেক্সট ক্লাস দিচ্ছেন না, তারপরে দিবেন, তাই তো? জি স্যার। আচ্ছা স্যার তাহলে এই সপ্তাহে তো স্যার ক্লাস টেস্টে মানে আর কি নেওয়ার তো কোনো কথা নাই, মানে নেক্সট উইকে বা পরে দেই আমরা মানে কথা বলে আপনাকে জানাই। এই সপ্তাহে তো এমনিতেও কোনো ক্লাস টেস্ট নাই। না না, এই সপ্তাহ তো নিচ্ছিই না, এই সপ্তাহ বলে নেক্সট শনিবার কি দিবেন না তারপর শনিবার দিবেন সেটা বলতেছি। স্যার আমরা তো আসলে কন্টেন্ট গুলো এখনো পাইনি স্যার, এই জন্য একটু প্রবলেম হয়ে গেছে। না ধরো সবাইকে মানে জানা দিতে যে পারবেন না আপনারা? materials যদি আমি যেটা মনে করি সিআর কে যদি জানাই দেই, কন্টেন্ট দিয়ে দিলাম, তারপর যদি সিআর যদি বলে পরীক্ষা নিতে, সবাইকে জানতে পারবেন নাকি আমাদের নেক্সট ক্লাসে বলতে হবে, ডেট দিতে হবে? স্যার আমরা ডেটটা মনে হয় নেক্সট উইকে ফিক্স করলে ভালো হয়। সেটাই আমি বলতেছি। week এ তাহলে ক্লাসের নেক্সট উইকে সময়। কোনো ক্লাস টেস্ট নাই, আমি আজকে কন্টেন্ট গুলো দেই, এটা জি, আপনারা স্যার। দেখে আলোচনা করে তাহলে নেক্সট উইকে না দিয়ে তারপর উইকে দিয়েন। ওকে স্যার। স্যার আপনাকে জানাবো আমরা স্যার। আচ্ছা ঠিক আছে, আমি কন্টেন্টে আজকে রেকর্ডিং সহ দিয়ে দেব। জি স্যার ইনশাআল্লাহ। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।